ইজি ফিজিক্স বই থেকে আমরা এই পর্বে কিছু সংক্ষিপ্ত প্রশ্নের ব্যাখ্যা আলোচনা করব, যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় সংক্ষিপ্ত আকারে আসতে পারে সৃজনশীলের ক খ আকারে। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নগুলো আমরা সমাধান করাচ্ছি বা ব্যাখ্যা করছি ইজি ফিজিক্স বই থেকে। ফসিল বা জ্বালানি বলতে কি বুঝো? জীবদেহ লক্ষ কোটি বছর আগে মাটির নিচে চাপা পড়ে দীর্ঘদিনের তাপ আর চাপে তেল, গ্যাস এবং কয়লায় পরিণত হয়। শক্তির এই সকল উৎসকে ফসিল জ্বালানি বলে। জীবদেহের ফসিল থেকে এগুলো উৎপন্ন হয় বলে এরূপ নামকরণ করা হয়েছে। মানে ফসিল জ্বালানি জিনিসটা কি? জীবদেহ থেকে জ্বালানি তৈরি হয় বলে। জ্বালানি তৈরি হওয়ার প্রক্রিয়াটা কি? এই জীবদেহটা মাটির নিচে, যেমন আমাদেরকে হচ্ছে যে দাফন করা হয়, তারপরে হচ্ছে প্রাণীদেরকে হচ্ছে মানে মাটিতে পড়ে থাকে বা হচ্ছে সেখানে মাটির নিচে চাপা পড়ে যায়। এইভাবে লক্ষ কোটি বছর যখন হচ্ছে যে মাটির নিচে থাকতে থাকতে এরা একসময় জ্বালানিতে পরিণত হয়। তো এই যে জ্বালানিতে প্রাণীকুল হচ্ছে ভাবে জ্বালানিতে পরিণত হয় বলে এদেরকে হচ্ছে ফসিল জ্বালানি বলা হয়। ক্রুড অয়েল বলতে কি বুঝো? প্রাথমিকভাবে মাটির নিচ হতে যে ঘন তেল উত্তোলন করা হয় তাকে ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল বলা হয়। একে রিফাইনারিতে পরিশোধন করে পেট্রোল, ডিজেল বা কেরোসিন রূপান্তর করা হয় এবং সাথে আরো ব্যবহারযোগ্য পদার্থ বের হয়ে আসে। ইউরেনিয়ামের ব্যবহার লেখো। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে ইউরেনিয়াম সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এছাড়া পারমাণবিক বোমা তৈরিতে এবং বিভিন্ন ক্ষেপণাস্ত্র বা আগ্নেয়াস্ত্র তৈরিতে এর ব্যবহার রয়েছে। প্রকৃতিতে ইউরেনিয়ামের পরিমাণ অনেক কম, 0.7%। মানে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তারপরে হচ্ছে বোমা তৈরিতে বা বিভিন্ন ক্ষেপণাস্ত্র তৈরিতে এই ইউরেনিয়ামটা ব্যবহার করা হয়। নিউক্লিয়ার শক্তি একটি অনবয়নযোগ্য শক্তি। মানে নিউক্লিয়ার যে শক্তিটা বা যেখানে যে শক্তিটা উৎপাদন হয় এটা কিন্তু একসময় শেষ হয়ে যায়। যেই শক্তিটা একসময় শেষ হয়ে যাবে সেটা সবসময় অনবয়নযোগ্য শক্তি। এইটুকু শুধু মাথায় রাখবা। নবায়নযোগ্য শক্তির সুবিধাসমূহ ব্যাখ্যা করো। এই শক্তি শেষ হওয়ার আশঙ্কা নাই, এই শক্তি পরিবেশকে দূষিত করে না, একে পুনরায় ব্যবহার উপযোগী করা যায়। খুব কমন তিনটা হচ্ছে যে সুবিধার কথা বলা হয়েছে। পরিবেশের উপর জলবিদ্যুৎ কেন্দ্রের দুইটি প্রভাব লেখো। নদীর নাব্যতা নষ্ট হয়। নদীতে বাঁধ দেওয়ার ফলে একদিকে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়, অন্যদিকে পানির প্রবাহ করে খরার সৃষ্টি হয়। মানে নদীর নাব্যতা সৃষ্টি হয়। নাব্যতা সৃষ্টি হওয়া মানে হচ্ছে তোমার সেখানে হচ্ছে যে কি বলে নদীর গভীরতার পরিমাণ হচ্ছে কমে যাওয়া, এবং আবার হচ্ছে যেহেতু বাদ দেওয়া হয় যার ফলে হচ্ছে এক পাশে হচ্ছে যে পানিতে ডুবে যায়, আবার অন্য পাশে পানি যায় না বলে হচ্ছে খরার সৃষ্টি হয়। সৌরকোষের কয়েকটি ব্যবহার লেখো। কৃত্রিম উপগ্রহে তড়িৎ শক্তি সরবরাহের জন্য এই কোষ ব্যবহৃত হয়। এই জন্য কৃত্রিম উপগ্রহ বহুদিন ধরে কক্ষপথে ঘুরতে পারে। বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি যেমন পকেট ক্যালকুলেটর, পকেট রেডিও, ইলেকট্রনিক ঘড়ি সৌরশক্তির সাহায্যে চালানো হচ্ছে। বর্তমানে আমাদের দেশেও সৌরশক্তির সাহায্যে অনেক গ্রাম, বাসা বাড়ি বা অফিসে বিদ্যুৎ উৎস উৎপাদন করে বিদ্যুতের চাহিদা মেটানো হচ্ছে। তাহলে সৌরকোষের কয়েকটি ব্যবহার আমরা বললাম, যে বাসা বাড়িতে বিদ্যুৎ উৎপাদন করা যায়, বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস হচ্ছে যে এখান থেকে ব্যবহার করা যায়, এবং এছাড়া সবচেয়ে বড় যেটা কৃত্রিম উপগ্রহের তড়িৎ শক্তি সরবরাহের জন্য এই কোষ ব্যবহৃত হয়। বায়োফুয়েল কি? ভুট্টা, আখ এই ধরনের খাবার থেকে জ্বালানির জন্য অ্যালকোহল তৈরি করা হয়। এছাড়া পৃথিবীতে অনেক ধরনের গাছপালা আছে যেগুলো থেকে সরাসরি জ্বালানি তেল পাওয়া যায়, এগুলোকে বায়োফুয়েল বলা হয়। বর্তমানে ব্রাজিলে বেশ বড় আকারে বায়োফুয়েল ব্যবহার করতে শুরু করেছে। বৈশ্বিক উষ্ণতার প্রভাব ব্যাখ্যা করো। বৈশ্বিক উষ্ণতার কারণে মেরু অঞ্চলে বরফ গলে গিয়ে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। সে কারণে পৃথিবীর বিভিন্ন দেশের নিম্নাঞ্চল প্লাবিত হবে এবং কৃষি জমি লবণাক্ত হয়ে পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব ফেলবে। হাতে হাত ঘষলে তাপ উৎপন্ন হয় কেন? হাতে হাত ঘষলে তাপ উৎপন্ন হয়। হাতে হাত ঘষলে তাপ উৎপন্ন হয়, এটি শক্তির কি ধরনের রূপান্তর? হাতে হাত ঘষলে তাপ উৎপন্ন হয়, এক্ষেত্রে যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। অনেক ক্ষেত্রে কিছু পরিমাণ যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। থার্মোকাপলে দুটি ভিন্ন ধাতব পদার্থের সংযোগস্থলে তাপ প্রদান করে সরাসরি কোন শক্তি উৎপাদন করা যায়? থার্মোকাপলে দুটি ভিন্ন ধাতব পদার্থের সংযোগস্থলে তাপ প্রদান করে সরাসরি তাপ থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা যায়, তবে প্রায় সকল ক্ষেত্রেই তাপ শক্তি যান্ত্রিক শক্তি তারপর হচ্ছে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। দোলনার এক প্রান্ত টেনে ছেড়ে দিলে অপর প্রান্তে পৌঁছানো পর্যন্ত শক্তির রূপান্তর ব্যাখ্যা করো। টেনে ছেড়ে দে মানে দোলনা ধরো হচ্ছে যে এরকম পরিস্থিতিতে আছে, এই যে এরকম পরিস্থিতিতে আছে। আমি যখন দোলনাটা টানলাম তখন দোলনাটা দেখা গেল হচ্ছে এরকম পজিশনে আসছে, যার ফলে কি সারফেস থেকে কিছুটা উচ্চতায় গেছে, এখানে বিভব শক্তি সঞ্চিত হচ্ছে। আমি যখন ছেড়ে দিচ্ছি এই বিভব শক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে। ঠিক যখন এখান থেকে নেমে আবার এই পয়েন্টে আসলো, সমস্ত বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হবে। আবার যখন এইদিকে উঠতে থাকবে তখন এই গতিশক্তিটা বিভব শক্তিতে হচ্ছে ধীরে ধীরে হ্রাস পেতে থাকবে। এইখানে এসে যখন থেমে যাবে তখন সমস্তটাই বিভব শক্তিতে রূপান্তরিত হবে। তো এটাই হচ্ছে যে একটা দোলনার এক প্রান্ত টেনে ছেড়ে দিলে অপর প্রান্তে পৌঁছাতে পৌঁছাতে শক্তির রূপান্তর।
ধনুকের রশি টেনে তীর ছোড়ার সময় কিভাবে শক্তি রূপান্তর ঘটে? সেম কথা, আমি যখন ধনুকের রশি টানি তখন তার অবস্থার পরিবর্তন করছি। অবস্থার পরিবর্তন করার কারণে এর মধ্যে বিভব শক্তি সঞ্চিত হচ্ছে, ছেড়ে দিলাম তখন এই বিভব শক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হয় এবং তীরকে ছুড়ে নিয়ে চলে যায়। হাতুড়ি দিয়ে আঘাত করে পেরেককে কাঠের মধ্যে প্রবেশ করালে শক্তির রূপান্তর কিভাবে হয়? আমাদের শরীরের রাসায়নিক শক্তি হাতুড়ির উপরে উঠাতে কৃতকাজে ব্যয় হয়, যা হাতুড়ির উঁচু অবস্থানে বিভব শক্তি রূপে জমা থাকে। যখন হাতুড়ি নিচে নামে তখন এই বিভব শক্তি গতিশীল হাতুড়ির গতিশক্তিতে রূপান্তরিত হয়। এই গতিশক্তি পেরেকটিকে কাঠের মধ্যে প্রবেশ করাতে প্রয়োজনীয় কাজে ব্যবহৃত হয়, সাথে সাথে শব্দ শক্তি উৎপন্ন হয়। পেরেক, কাঠ ও হাতুড়িতে তাপশক্তি উৎপন্ন হয়। এই বিষয়টা হচ্ছে যে খুব নর্মাল কথাবার্তা, আমরা খাবার দাবার খাই, আমাদের শরীরের মধ্যে রাসায়নিক শক্তি সৃষ্টি হয়। হাতুড়ি উঠানোর সময় এই রাসায়নিক শক্তিটাই হচ্ছে যে আমরা কি করতেছি, কাজে রূপান্তর করতেছি। হাতুড়ি তারপর পেরেকের উপর পড়তেছে, তখন এই বিভব শক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হয়ে পেরেকটাকে ভেতরে ঢুকাচ্ছে, কিছু শব্দ উৎপন্ন করছে, কিছু কিছু ক্ষেত্রে তাপ বা আলো উৎপন্ন হচ্ছে। কাজ ও ক্ষমতার মধ্যে চারটি পার্থক্য লেখো। দেখো, পার্থক্য না পাইলে যা হয় আর কি। প্রথম পার্থক্য লেখা হয়েছে কাজকে ডব্লিউ দ্বারা প্রকাশ করা হয়, ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করা হয়। এই যে কি দিয়ে প্রকাশ করে এটা কোনো সময় হচ্ছে পার্থক্য হতে পারে না। এখানে চাইলে হচ্ছে কাজ কাকে বলে আর ক্ষমতা কাকে বলে সেই দুইটা পার্থক্য লিখতে পারো। কাজ হচ্ছে কি, যদি বল প্রয়োগ করা হয় এবং বলের দিকে বস্তু স্মরণ ঘটে তাহলে বল ও স্মরণের উপাংশের গুণফলকে কাজ বলে। অন্যদিকে ক্ষমতা হচ্ছে প্রতি একক সময়কৃত কাজকে ক্ষমতা বলে। কাজের একক জুল, ক্ষমতার একক ওয়াট। কাজের মাত্রা ml² T−2, ক্ষমতার মাত্রা হচ্ছে ml² T−3। এটি পরিমাপের সময়ের প্রয়োজন হয় না, এটি পরিমাপের সময়ের প্রয়োজন হয়। 40 কেজি ভরের তুহিন 0.5 মিটার পার সেকেন্ড বেগে 4 তলা ছাদে পৌঁছালো, তার ক্ষমতা কত? P = FV। F এর পরিবর্তে mg আর হচ্ছে v, তাহলে 40 ইন্টু এই যে যেহেতু হচ্ছে আমার এখানে 40 এর কথা বলা হয়েছে, 40, g হচ্ছে 9.8 আর v হচ্ছে কত বেগে 0.5, তাহলে 196 ওয়াট। এখন এই সূত্রটা কোত্থেকে আসছে এটা নিয়ে অনেকের কনফিউশন হতে পারে। এখন আমরা জানি P = কি, P = mgh/t, এইভাবে আমরা লিখতে পারি। এই যে h/t এটা কি, দূরত্ব বাই সময়, দূরত্ব বাই সময় মানে হচ্ছে বেগ, তাহলে mgv এইভাবে লেখা যায়। 500 কেজি ভরের একটা লিফট 0.2 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে উঠে কত অশ্ব ক্ষমতার মোটর ব্যবহৃত হয়? একটু আগে দেখেছি P = mgv, m হচ্ছে 500, g হচ্ছে 9.8, v হচ্ছে 0.2, তাহলে 980 ওয়াট। ওয়াটকে হর্স পাওয়ারে নেওয়ার উপায় হচ্ছে 746 দ্বারা ডিভাইড করা, তাহলে 1.3 হর্স পাওয়ার। একটি ইঞ্জিনের কর্মদক্ষতা হচ্ছে 45%, এতে 90 জুল শক্তি সরবরাহ করলে তার কতটুকু কাজের রূপান্তর ঘটবে? কর্মদক্ষতা সমান প্রাপ্ত শক্তি ডিভাইডেড প্রদত্ত শক্তি, তাহলে প্রাপ্ত শক্তি সমান হচ্ছে কর্মদক্ষতা ইন্টু প্রদত্ত শক্তি, তাহলে 45% ইন্টু হচ্ছে 90 অর্থাৎ 0.5 জুল। পার্সেন্ট মানে হচ্ছে এই 45কে 100 দ্বারা ডিভাইড করে নিতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা অনেকবার পরীক্ষায় আসে। সুতরাং এটা খুব ভালো করে মনে রাখবা। প্রত্যেকটা ধাপে 20% শক্তির অপচয় হলে 3 ধাপ পর কর্মদক্ষতা কত হবে? এখানে প্রতি ধাপে অপচয়কৃত শক্তির পরিমাণ হচ্ছে 20%, তাহলে প্রতি ধাপে কর্মদক্ষতা হচ্ছে কত? 0.8। কয়টা ধাপ? 3টা ধাপ, তাহলে 0.8 ইন্টু 0.8 ইন্টু 0.8, প্রতি ধাপে 0.8 করে আমরা পাচ্ছি, তাহলে 3টা ধাপে 0.8 ইন্টু 0.8 ইন্টু 0.8, তাকে 100 দ্বারা গুণ করে দাও, তাহলে 51.2%। 4টা ধাপ বললে আরেকটা 0.8 বাড়তো, এখানে 30% বললে 100 - 30% হতো। তো এই প্রশ্নটা হচ্ছে খুব ভালো করে হচ্ছে মনে রাখবে, এটা অনেক সময় এমসিকিউতে আসে, খুব গুরুত্ব সহকারে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এটাই ছিল এই পর্বে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের ব্যাখ্যা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরো বেশি পরিমাণে প্র্যাকটিসের জন্য ইজি ফিজিক্স বইটা সংগ্রহ করবে, কারণ এই প্রশ্নগুলো আমরা ইজি ফিজিক্স বই থেকে সমাধান করে দেখিয়েছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।